এই, মুখ সামলে কথা বলবি। নারী দরিদ্রী জাতির পিতা, জনগণের খাওয়ার জিনিস আবার টেস্ট করবে। সিসি, তাহলে তোর বোনকে দিস, নিশ্চয় পিওর হবে, একেবারে দেশি খাঁটি মাল। শুয়োরের বাচ্চা, আর একবার এই কথাটা বললে তোর জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। কথাটা বলে আদনান ফোন ছুঁড়ে মারে। মুহূর্তেই নিজের মাঝে উত্তেজনা দেখতে পায়। রক্ত যেন টকবক করছে, হাত নিষ্পিস করছে। যেন এই মুহূর্তে জয় আবরণকে হাতের কাছে পেলে 2 কোপ বসিয়ে দিত। মাথা ভীষণ গরম হয়ে আছে আদনানের। কি করা যায় ভেবেই ব্যালকনিতে যায়। নিস্তব্ধ চারিপাশ, আকাশে নেই চাঁদ বা তারা। তিমিরে ডুবে থাকা বিশাল আকাশ, মৃদু হিমশীতল বাতাস। আদনান বারবার ঘেমে উঠছে। ব্যাকুল মনটাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে, বারবার বুকের বাঁ পাশে হাত রাখে। তার মনে সেই পবিত্র এবং শুদ্ধ নারীর কথা মনে আনে। মুহূর্তে একরাশ ভালো লাগা কাজ করে, সেই জন্য মৃদু হেসে বিড়বিড় করে বলে, ভাগ্যিস পবিত্র নারীর হৃদয়ের অন্তরস্থলে আসে, নাহলে বেসামাল আমিটাকে এত সহজে কি সামলাতো। ব্যালকনির গ্রিলে হাত রেখে গুনগুন করে গেয়ে ওঠে, আমি কেমনে তোমায় রাখি গো, কোন বাঁধনে বাঁধি গো, তুমি ছাড়া হৃদয় অচেতন, তুমি ছাড়া হৃদয় অচেতন। সুপ্রভাতে শেখ পরিবারের সবাই নাস্তা খেতে বসেছে। এক পর্যায়ে কথা উঠে নতুন বাড়ি নিয়ে। তৃপ্তি তারেক মাহমুদকে জিজ্ঞাসা করে, বাবা, কাজ কবে শেষ হবে? 6 মাস 1 বছর তো লাগবেই। তারেক মাহমুদের কথা শেষ হতে ইলমা জবাব দেয়, তৃপ্তি গিয়েছিস সেখানে? তৃপ্তি উপর নিচ মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, সেদিন গিয়েছিলাম বন্ধুদের সাথে। আদনান দুজনের কথা শুনে তখন ইলমা বলে ওঠে, বাবা, আমিও যাব সেখানে। সাথে সাথে ইনান শেখ বলেন, কাজ শেষ হলে যাবে, এখন দিনের বেলায় ওখানে ছেলে পেলে থাকে, কাজ করে যোগ খারাপ, তোমার যেতে হবে না। তুমি চলো নিয়ে। মেয়ের কথায় ইনান শেখ ভ্রুদয় কুচকান জবাব দেন, বাবার সময় নেই, একটু অপেক্ষা করো, একবারেই যেও। ইলমা জবাব দেয় না, মুহূর্তে চুপসে যায়। বাকিরাও যে যার মতো নাস্তা খেয়ে নিজেদের গন্তব্যে রওনা হয়। আদনান রুমে এসে একটা সিগারেট ধরায়, সেটা টানতে টানতে শরীরে পারফিউম মাখে। সিগারেট খাওয়া শেষ হতে মুখ ধুয়ে নেয়। পরিপাটি হয়ে বাইকের চাবি নিয়ে বেরোয় বাসা থেকে। নির্মাণ, সেজান, নিশাত এবং রাহা আদনানের জন্য অপেক্ষা করছিল। আদনান আসতেই 4 জন তাকে চেপে ধরে। নির্মাণ জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে? সেজান জিজ্ঞাসা করে, সত্যি ভালো হয়ে গেছিস? নিশাত জিজ্ঞাসা করে, আবার নতুন করে প্রেমে পড়ছিস? সবার এক নাগারে করা প্রশ্নে আদনান বিরক্ত হয়, সবাইকে থামিয়ে বলে, এরকম কিছুই না, কয়েকদিন রিল্যাক্সে থাকতে চাচ্ছি। প্রেম মানে তো প্যারা, তাই না? তুই প্লিজ এসব বলিস না, এই ধরনের কথা তোর মুখে একদম শোভা পায় না। নির্মাণের কথায় আদনান কয়েকটা গালি উচ্চারণ করে বলে, তোদের জ্বালায় কি ভালো থাকতে পারবো না? ঠিক করে বল, কোনো ময়েই সেই নারী প্রেমে পড়েছিস? রাহার কথায় আদনান বিরক্তি নিয়ে বলে, শর্ত, সেই কখন থেকে প্যান প্যান করছিস? বলছি তো প্রেম করবো না, আবার বলছিস কার সাথে প্রেম করছিস? আদনানের কথায় সবাই তাকিয়ে আছে তার দিকে। সবার এমন তাকানোতে আদনান আরো বিরক্ত হয়। সবাইকে রেখে সে ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। বাকিরা তার যাওয়া দেখছে এক দৃষ্টিতে। ইলমার টেক্সট এক্সাম সামনে, এরপর ফাইনাল এক্সাম। এই নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। উচ্চ মাধ্যমিকের পড়া যা, মাঝে মধ্যে ডিপ্রেশনে পড়ে যায়। সে পাশ করা ইজি, কিন্তু ভালো মার্ক উঠানো কঠিন। তবুও নিজেকে পড়াশোনায় মনোযোগী করে রাখে। যেখানে তার বন্ধু বান্ধবরা প্রেম নিয়ে ব্যস্ত, সেখানে সে পড়াশোনায় সময় দিচ্ছে। ছুটির সময় তৃপ্তি প্রীতির সাথে গেটের কাছে এসে গাড়ি ধরে 3 জন। ইলমা আনমনে বাইরে দেখছে। তৃপ্তি এবং প্রীতি পরীক্ষা নিয়ে কথা বলছিল। ইলমার সেসবে মনোযোগ নেই। হুট করে তৃপ্তি বলে, এই ইলমা, অবন্তী আপুর যে বিয়ে শুনেছিস? ইলমা খানিক চমকে উঠে জবাব দেয়, কবে? আগামীকালকে মনে হয় হলুদ, এরপর বিয়ে। ও, ভালোই তো, দেখা হয়নি তাই জানি না। দুজনের কথার মাঝে তাদের রাস্তার পরিসমাপ্তি ঘটে। ভাড়া মিটিয়ে প্রীতিকে বিদায় দিয়ে রাস্তা দিয়ে হাঁটে দুজন। তাদের বিল্ডিং এর সামনে আসতে হুট করে ইলমা দাঁড়ায়। তৃপ্তি ইলমাকে দাঁড়াতে দেখে জিজ্ঞাসা করে, আবারও কি হলো? আরে উপরে দেখো। ইলমার কথায় তৃপ্তি চোখ তুলে তাকায়। ছাদে ডেকোরেশন করা হচ্ছে, সেটা একবার চোখ বুলিয়ে ভেতরে প্রবেশ করে দুজন। সন্ধ্যায় অবন্তীর বাবা এসে পুরো শেখ পরিবারকে দাওয়াত দিয়ে যায়। ইনান শেখ এবং তারেক মাহমুদ দাওয়াত গ্রহণ করেন। অবন্তীর বাবা আদনান তৃপ্তি এবং ইলমাকে এক্সট্রা ভাবে বলেন গায়ে হলুদে আসার জন্য, সব দেখভাল করার জন্য। অবন্তীর তো ভাই নেই। এদিকে তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, নিজের বোনের দায়িত্ব পালন করো না, আবার অন্যজনের দায়িত্ব পালন করবে? ওর মতন ছেলের থেকে এসব আশা করা বোকামি। সবসময় মানুষ একরকম থাকে না, আদনানও পরিবর্তন হবে। হবে যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে। বাবার এমন কথায় আদনানের রাগ হয়। বিরক্ত ভাব নিয়ে বলে, গেলাম না এই বিয়েতে, তাতে আমার কিছু যায় আসে না। আদনানের তেরা কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে বলেন,
এই তেড়ামির জন্যই কিছু করতে পারবে না। অবন্তীর বাবা তারেক মাহমুদকে থামিয়ে বলেন, আরে এখানকার ছেলেদের রক্ত গরম, শান্তভাবে কথা বল। আমি ওর বাবা হই। তখন ইনান শেখ বলেন, আরে ভাইয়া থামো, ও তো প্রফেশনাল বেয়াদব, সবাই জানে, নতুন করে বলার কিছু হয়নি। আদনান চুপ করে থাকে। অবন্তীর বাবা কফি শেষ করে বিদায় নেয়। তিনি যেতে ইলমা তৃপ্তিকে বলে, কাকে বলবো? বাবাকে। না, বকা দিবে, বলবি সামনে টেস্ট এক্সাম। তাহলে আদনান ভাইয়াকে। তৃপ্তির কথা ইলমা আদনানের দিকে তাকায়। একটু আগে যা করলো মাথা গরম, এখন বলল নিশ্চয়ই ছ্যাত করে উঠবে। আদনান তৃপ্তি এবং ইলমার ফিসফিস করে কথায় দৃষ্টিপাত করেছিল। ইনান শেখ উঠে রুমে যান। তখন তৃপ্তি তারেক মাহমুদকে বলেন, বাবা ফুল লাগাবে। মুহূর্তেই মেজাজ হারায় তারেক মাহমুদ। বলেন, ফুল দিয়ে কি করবে তুমি? গহনা বানাবো। টাকা দেবো, নিজেকে নিয়ে আসবে, আমার সময় নেই। তাহলে ভাইয়াকে বলো। তারেক মাহমুদ বিরক্ত হন। আদনানের দিকে তাকিয়ে বলেন, তুমি স্বপ্ন দেখো তোমার ভাই ফুল এনে দেবে। আদনান এবার গলার আওয়াজ চওড়া করে বলে, সব বিষয় আমাকে টানবেন না, না তৃপ্তির না এই পরিবারের কোনো ব্যাপারে। আমার মতো বেয়াদবের থেকে কোনো আশা করবেন না কেউ। কথায় কথায় বালের কথা বলে, আমি জানি আমি বেয়াদব, এই পাড়ার সবাই জানে, প্রতিদিন বলার কিছুই হয়নি। আদনানের মৃদু চিৎকারে তারেক মাহমুদও চেঁচিয়ে বলেন, টাকা খরচ করে বেয়াদব বানাচ্ছি, এত সফলতা দিয়ে কি করব যদি ছেলেটাকে মানুষ করতে না পারি? তখন ঈশিতা বলে, ওকে তুমি খারাপ বানিয়েছো, মানুষ অভাব বোঝায়, তুমি কখনো অভাব বুঝিয়েছো? টাকা চাইলে দিয়ে দিতে, ভুল হয়েছে। ওকে দেশের বাইরে পাঠানো উচিত ছিল, পরিবারের অভাব বুঝতো, হার্ড ওয়ার্ক করতো, এটাই বেটার ছিল। সব দোষ তোমার, তুমি তখন রাজি হওনি কেন? ঈশিতার কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়। আদনানকে বলেন, তোমাকে 15 দিন সময় দিলাম, নিজেকে পরিবর্তন না করলেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না, থাকলাম না এই বাড়িতে, তাতে আমার কিছু যায় আসে না। ফরিদা পারভিন সবাইকে থামিয়ে বলেন, আমার নাতি কোথাও যাইব না, তারে কি বলে এডিন? তখন ঈশিতা বলে, আর লাই দিবেন না প্লিজ, ওর পরিবর্তন হওয়াটা জরুরি। ইলমা তৃপ্তি দুজনে স্তব্ধ। কি একটা কথার থেকে কোথায় গেল। ইলমা ভাবছে ফুলের কথা তোলাটাই ভুল ছিল, তৃপ্তি ভাবছে ফুলের কথা তারেক মাহমুদকে বলাটাই ভুল ছিল। কিন্তু তারেক মাহমুদ এবার জোর দিয়ে বলছেন সবটা। আদনানকে মাত্র 15 দিনের সময়, এরপর আদনানের বাড়ি ছাড়তে হবে। তখন ফরিদা পারভিন বলেন, আদনানটা কি হইল? ওর ফুফাতো ভাইরেও তো দেখতে পারে, কত নম্রভদ্র। আদনানের মেজাজ ঘেটে গেছে। তার দাদির দরকার ছিল নিজের নাতির কথা তোলার। আদনান বিরক্তি নিয়ে বলে, ওই প্যাটলার কথা আমি বলবেন না, ওই কি করে বেড়ায় তুমি জানো নাকি? নিজে তো বেয়াদব, সেজন্য ভালো ছেলেটাকেও তোমার মতো ভাবছো। ঈশিতার কথায় আদনান বাঁকা হেসে বলে, কেমন ভালো সেটা সময় হলে বোঝা যাবে। কথাটা বলে সে রুমে চলে যায়। বাকিরা তার কথার চোয়াল শক্ত করে নিয়েছে। তখন ফরিদা পারভিন বলেন, আদনানের বিয়া করাইয়া দাও, যখন বউ আসবে তখন দেখবা সোজা হয়ে যাইব। মায়ের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলেন, আম্মা, ওর মতন বেয়াদবের কাছে মেয়েকে বিয়ে দিবে? ও কি চাকরি বা অন্য কোনো কাজ করে নাকি? বউ চালাবে কিভাবে? 15 দিনে যদি নিজেকে সঠিক পথে আনতে পারে তো আমার বন্ধুর কাছে প্রস্তাব রাখবো। তাহলে তো ভালোই। ফরিদা পারভিনের কথা শেষ হতে ইলমা তৃপ্তি দুজনেই উঠে রুমে আসে। তৃপ্তি ইলমাকে বলে, ভাইয়া কিভাবে 15 দিনে নিজেকে পরিবর্তন করবে? জানি না, ও বেশি উচ্ছৃঙ্খল, মানে অতিরিক্ত। শোন, একটা কথা বলি। তৃপ্তির কণ্ঠ অন্যরকম শোনালো। ইলমা কিছুটা অবাক হয়, জবাব দেয়, কি? ভাইয়াকে বুঝাবি। কি? হ্যাঁ, ভাইয়া যদি তোর কথা শুনে। আস্তাগফিরুল্লাহ। আদনান যা, আমাকে ধমকে সাইডে রেখে দিবে। না ভাই, ওর আর গার্লফ্রেন্ডকে বল বোঝাতে, আমি এইসবে নাই। আমার মনে হয় ভাইয়া তোর কথা শুনবে। কোন অধিকারের জন্য আমার কথা শুনবে? জানি না, ভাইয়ার চোখে তোর জন্য আকুলতার টান মায়া দেখতে পাই। এসব কেমন কথা তৃপ্তি? আদনানের মতো প্লে বয়ের মাঝে এরকম কিছু একটা থাকতেই পারে না। তুই প্লিজ উল্টাপাল্টা বলে আমার মনে ওকে নিয়ে তিক্ততা তৈরি করিস না। এরপর থেকে ওর সাথে কথা বলতে গেলেও না 4 বার ভাবতে হবে আমার। আমি এসব পছন্দ করি না তৃপ্তি। আচ্ছা বাদ দে, কিছু বলতে হবে না। হ্যাঁ, ওনার ভালো উনি আমাদের থেকেও বেশি বোঝেন। অবন্তীর হলুদের রাতে আতশবাজি ফোটানো হই হুল্লোড়ে মেতেছে ছাদের মানুষজন। ঈশিতা তৃপ্তির রুমে আসেন। তখন তৃপ্তি মুখ গোমরা করে পড়ার টেবিলে বসেছিল। ঈশিতা এসে জিজ্ঞাসা করে, হলুদে যাবে না? ইলমাকে বলো আমার ভালো লাগছে না।
কেন, ফুল পাওনি তাই? এরকম কিছু না, যাও প্লিজ। কথাটা বলে ঈশিতাকে ঠেলে রুম থেকে বের করে দেয় তৃপ্তি। ঈশিতা মেয়ের কার্যকলাপে মৃদু হাসে। বেরোতে আদনানের মুখোমুখি হয়। আদনান ঈশিতাকে দেখে পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে। ঈশিতা ইলমার রুমে যাচ্ছিল, কিন্তু ইলমা তখন লিভিং রুমে আসে। ঈশিতা তাকে দেখে বলে, হলুদে যাবে না? তৃপ্তি কোথায়? রুমে। শাড়ি পরবে না? ইলমা খানিক চুপ থেকে জবাব দেয়, ফুল হলে শাড়ি পরতাম, এখন দেখি গাউন পরে যাব। ইলমার কথায় ঈশিতা জবাব দেয়, হলুদে শাড়ি পরে যেও, সুন্দর লাগবে। কথাটা বলে চোখ দিয়ে আদনানকে ইশারা করে। ইলমা আদনানের দিকে তাকায়। সে ফোন স্ক্রল করছে, কিন্তু ফুলের কথা বলার সাহস তার নেই। এমনিতে গতকাল যা করলো না জানি ধমক একটা দিয়ে বসিয়ে রাখে। ইলমাকে চুপ থাকতে দেখে ঈশিতা ফিসফিস করে বলে, বলো। আরে ধমক দিবে, লাগবে না ফুল। কথাটা জোরেই বলে ইলমা। আদনান ভ্রু কুচকে তাকায় ইলমার দিকে। ইলমা দৃষ্টি অন্যদিকে ফিরায়। আদনান ইলমার মুখশ্রী একবার পরখ করে। ঈশিতা প্রস্থান করে। তখন তৃপ্তি এসে বলে, ইলমা যাবি না? যাবো নে। ভাইয়াকে বল ফুল এনে দিতে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে তৃপ্তি। ইলমা চোখ রাঙিয়ে বলে, আমাকে বলছিস কেন, তুই বল। গতকাল যা বলেছে, এখন লাস্ট চান্সে তুই বলে দেখ প্লিজ। আই হোপ তোর কথা রাখবে। তৃপ্তির এহনো কথায় ইলমা পুনরায় চোখ রাঙায়। তৃপ্তি ঠেলতে থাকে। আদনান ওদের কাণ্ড আর চোখে দেখছে আর মিটিমিটি হাসছে। তৃপ্তির জোরাজোরিতে ইলমা বাধ্য হয়ে আদনানের সামনে আসে, মাথাটা নিচু করে বলে, বাইরে যাবা? কেন? আদনান জেনেও না জানার ভান করছে। কণ্ঠস্বর কিছুটা রাগ দেখায়। ইলমা আদনানের রাগ মিশ্রিত জবাবে খানিক বিরক্ত হয়। তবুও তৃপ্তির কথার জন্য লজ্জাশরম ত্যাগ করে কোমল মিশ্রিত শীতল কণ্ঠে বলে, আমার ফুল লাগবে, তুমি এনে দিবা? ইলমার এই আবদারটা আদনানের কাছে ভীষণ আদুরে লেগেছে। কোনো জবাব না দিয়ে ইলমার চোখের ঘন পাপড়িতে এক দৃষ্টিতে তাকায়। তখন তৃপ্তি ইলমাকে বলে, চলে আয়, মনে হয় আনবে না। ইলমা মাথা নাড়িয়ে চলে আসে। আদনান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। দুজন মনে মনে আদনানের ভাবকে তুলোধনা করছে, সাথে আদনানের মেজাজের গোষ্ঠী উদ্ধার করছে। দুজনে ব্যর্থ মনে শাড়ির দিকে তাকাচ্ছে। মেরুন রঙের শাড়ি দুটো খাটের এক পাশে পড়ে আছে। তৃপ্তি ইলমাকে বলে, এই চুল ছাড়বি আজকে? না, বাজে লাগবে। এই চুপ, তোর চুল মাশাল্লাহ হাঁটু ছুঁয়েছে, বাজে লাগবে কেন? খোপা করবো নে। না, চুল ছাড়বি। ভূতে ধরবে। ধরু, তোর খোলা চুল দেখার শখ ভাই, তেমন একটা ভাগ্য হয় না। তৃপ্তির কথা শেষ হতে ইলমা চুলের ক্লিপটা খুলে, সাথে সাথে একগুচ্ছ কাজল কালো ঝরঝরে চুল হাঁটু অব্দি নেমে যায়। তৃপ্তি ইলমার চুলের দিকে তাকিয়ে বলে, খেসবতী, তোর জামাই তোর চুল দেখলেই ফিদ্দা হয়ে যাবে। এরপর মাশাল্লাহ বলবে। তৃপ্তির কথা ইলমা খানিক হাসে। চুলগুলো বাঁধতে বাঁধতে আয়নার সামনে দাঁড়ায়। হুট করে দরজার পাশ থেকে কারো সরে যাওয়া নজরে আসে। ইলমা ঘুরে দাঁড়ালে কাউকে দেখতে পায় না। পরক্ষণে ভাবে হয়তো চোখের ভুল, কে আসবে এখানে। তৃপ্তি পায়চারি করছে আর ইলমাকে বলছে, ভাইয়া সত্যি ফুল এনে দেবে? না, সলার ইতার বউটা যাতে রিনা খান হয়, তখন বুঝবে মজা। যদি ভদ্র হয়? মেয়েটার কপাল পড়বে, আদনানের অত্যাচার সহ্য করতে হবে। আরে মেয়েটা যে কি কপাল পোড়া। ইলমার কথায় তৃপ্তি বলে, মেয়েটা ভাগ্যবতীও, পিওর ভালোবাসা পাবে। এত প্রেম করেছে, এখন বলছিস বউকে পিওর ভালোবাসা দিবে? ও তো টাইম পাসের প্রেম করে, সিরিয়াস কিছু না। ভালো তো বাসবে বউকে। তৃপ্তির কথা ইলমা জবাব দেয় না। ফোন হাতে বন্ধু মহলে আড্ডা শুরু করেছে। প্রায় 20 মিনিট অতিবাহিত হওয়ার পর আদনান দরজার সামনে দাঁড়িয়ে বলে, ভেতরে আসবো নাকি তোরা বাইরে আসবি? আদনানের কথা তৃপ্তি ইলমার দিকে তাকায়। ইলমা জবাব দেয়, ভেতরে আসো। আদনান বিরক্তি নিয়ে বলে, বাইরে আয়, আমি যাব না। তাহলে ঢং করে অনুমতি কেন নিলে? তীব্র ঝাঁঝালো কণ্ঠে প্রতিবাদ করে ইলমা। আদনান রুক্ষ গলায় জবাব দেয়, ঠেকা আমার না তোদের? বাজে লোক। তাতে তোর বাপের কি? আদনানের কথা ইলমা তর্জরি নাচিয়ে বলে, কথায় কথায় বাপ টানলে খবর আছে একদম। আয় দেখি কি খবর করতে পারিস। 101 বার বাপ টানবো, তাতে তোর বাপের কি রে? তারা কোথাকার। ইলমা আদনানের ঝগড়ায় তৃপ্তি কপাল চাপড়ায়। দুটো শান্তিতে থাকতে পারে না। সামান্য বিষয় নিয়েও ঠোকাঠুকি, কিন্তু ঝগড়াগুলো শুনতে তৃপ্তির ভালোই লাগে। ইলমা তৃপ্তি লিভিং রুমে আসতেই আদনান ফুলের ব্যাগ ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা ব্যাগের দিকে তাকিয়ে বলে, এত ফুল? বেশি হলে দিয়ে দে, উপরে ফ্ল্যাটের মেয়েগুলোকে দিয়ে আসি। আরে নারী দরদি, সমাজ সেবক। ইলমার কথায় আদনান ধমকে বলে, প্রেমিক নারী উল্টোপাল্টা বলবি না, তোদের মেয়েদের ঢঙ্গে শেষ থাকে না। ফুল না এনে দিলে সমস্যা, এনে দিলেও নাকামি। সে এত ফুল তোর বাপের টাকা আনেনি, নিজের টাকা এনেছি। কথায় কথায় বাপ টানবে না তো, ধমকে বলে ইলমা। তখন তৃপ্তি বলে, তোমার আইফোনটা দিও, পিক তুলবো আমি আর ইলমা। দেব শর্তে।
আদনানের কথায় তৃপ্তি এবং ইলমা দুজনেই হাঁ হয়ে যায়। আদনান জীবনেও নিজের ফোন কারোর হাতে দেয় না, পিক তুলতেও না, তার রুমেও তেমন কাউকে ঢুকতে দেয় না, দরজা একটা লক করে রাখে আজীবন, এমনকি বাইকের পেছনেও কাউকে বসায় না। কিন্তু হুট করে ফোন দিতে রাজি হয়েছে, তাও শর্ত সাপেক্ষে। বিষয়টা সত্যি চিন্তার। আদনানের কথায় ইলমা বলে, কি শর্ত? চুল ছেড়ে হলুদে যেতে পারবি না, বেড়া মানুষের আশেপাশেও যেতে পারবি না, মেয়ে মানুষ ব্যতীত অন্য কারোর সাথে কথা বলতে পারবি না, হলুদে গিয়ে ঢং ন্যাকামি কোনোটাই করতে পারবি না। এইসব রুলস মানলে আমার আইফোন দিয়ে আজকে যত খুশি পিক তুলতে পারবি, ওকে? আদনানের শর্ত শুনে ইলমা তৃপ্তির দিকে তাকায়। তৃপ্তি চোখ দিয়ে ইশারা দিতে ইলমা জবাব দেয়, এসব শর্ত মানা ব্যাপার না। এই তো ভদ্রভাবে চলবি, যাতে লোক খারাপ না বলে। আচ্ছা যা, দেরি হয়ে যাবে। আদনানের কথায় ইলমা তৃপ্তি ফুল নিয়ে ইলমার রুমে যায়, মূলত গহনা বানানোর জন্য। রুমে এসে ফ্লোরে ফুলগুলো ব্যাগ থেকে বের করে ইলমা। আদনান অনেকগুলো ফুল এনেছে, বলা যায় তাদের প্রয়োজনের চেয়েও 3 গুণ বেশি ফুল। ইলমা তৃপ্তির দিকে তাকিয়ে বলে, তোর ভাই একটা পাগল। আসলেই কিভাবে টাকা নষ্ট করা যায় সেই ধান্দা। বড়লোকি মন তার, দেখিস না কত মেয়ে সেখানে জায়গা পায়। ভাইয়ার রাগ বেশি হলেও মন ভালো। তৃপ্তির কথা ইলমা মৃদু হেসে বলে। হয়তো। আদনান সোফায় বসে ফোন থেকে পিকচার ডিলিট করছে, আবার হাইড করছে। মূলত মেয়েদের সাথে যেসব পিকচার আছে সেগুলো কিছু ডিলিট আর কিছু হাইড রেখেছে। উঠে রুমে এসে ফোনটা চার্জে বসিয়ে ব্যালকনিতে যায় আদনান। আজকে মনটা বেশ ফুরফুরে লাগছে। রাতের ডিনারটা করে ইলমা এবং তৃপ্তি রেডি হতে বসেছে। ঈশিতাকে ডেকে এনে ইলমা শাড়ি পরে। সে নিজের শাড়ি নিজে পরতে পারে না, যত চেষ্টাই করে কুচি ঠিক হয় না, আঁচল উল্টা পড়ে, কোনোভাবেই তাল করতে পারে না। ইলমা তৃপ্তি সেম ভাবে শাড়ি পরে, 2 হাতে বেলি ফুলের গাজরার সাথে খোপাতেও ফুল দেয়। ইলমা কানে ঝুমকা পরে, গলার স্বর্ণের চেনটা আর চেঞ্জ করেনি, চোখে আইলাইনার, কপালে টিপ, হালকা লিপস্টিক, উজ্জ্বল শ্যামবর্ণ মুখে হালকা সাজে মায়াবী লাগছে তাকে। তাদের 4 ভাই বোনের মধ্যে ইলমা উজ্জ্বল শ্যামলা। সে তার বাবার গায়ের রং পেয়েছে, তবে চেহারা পুরোটাই মায়ের পেয়েছে। আদনান, তৃপ্তি, ইজাজ তারা দাদি এবং বাবা মায়ের মতো ধবধবে ফর্সা, শুধু ইনান শেখ এবং ইলমার গায়ের রং একই, সেটা উজ্জ্বল শ্যামবর্ণ। ইলমা 2টো গোলাপ হাতে নেয়। দুজনে তৈরি হয়ে বাইরে আসতে আদনানকে খাবার টেবিলে দেখতে পায়। বাকিরা সোফায় বসা, ফাইজা আশেপাশেও নেই। সবার আগে বা পরে সে খাবার খায়। সবাই যখন বসে কথা বলে আশেপাশেও আসে না সে। তৃপ্তি এবং ইলমাকে দেখে ফরিদা পারভিন বলেন, সাবধানে যাইস, কোনো স্যারার দিকে তাকাবি না। ফরিদা পারভিনের কথা ইলমা আদনানের দিকে তাকায়, বিড়বিড় করে বলে, তোমার বলতে হবে না, তোমার নাতি যে রুলস দিয়েছে তোমার থেকেও দ্বিগুণ। ইনান শেখ মেয়েকে দেখে জিজ্ঞাসা করেন, ফুল এনেছো কখন? বাকিরাও তাকায়। তৃপ্তি তখন জবাব দেয়, ভাইয়া এনে দিয়েছে। বাকিরা আর চোখে আদনানকে দেখছে। আদনান সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো করে খাবার খেয়ে শেষ করে হাত ধুয়ে পানি পান করে রুমে যায়। চার্জ থেকে ফোনটা খুলে বাইরে আসে। তৃপ্তির দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে, যা বলেছি মনে থাকে যেন। তৃপ্তি মাথা নাড়ায়। ইলমার হাত ধরে বেরিয়ে যায়। আদনান আর সেখানে থাকেনি, সোজা রুমে চলে আসে। বেশি ভালো মানুষদের পাশে বসতে নেই, নাহলে তাদের বাতাস লেগে শরীরে চুলকানি শুরু হতে পারে। তৃপ্তি ইলমা আসতে দেখে সাজানো অবন্তীকে, একদম পরী লাগছে। তাদের রিলেটিভ আছে বটে। শিমুল এবং তাজবিহাকে দেখে তৃপ্তি ইলমা তাদের কাছে যায়। কিছুক্ষণ কথাবার্তা বলে তৃপ্তি এবং ইলমা ছবি তুলতে যায়। এক কোণায় দাঁড়িয়ে ইলমা ছবি তুলছে, তার ক্যামেরাম্যান তৃপ্তি। এক পর্যায়ে তৃপ্তি আশেপাশে তাকিয়ে বলে, কেউ নেই, প্লিজ চুল ছাড়া একটা পিক তোল, অনেক সুন্দর লাগবে। সাথে সাথে ইলমা জবাব দেয়, না, আদনান দেখলে বকবে। তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওর ফোন থেকে ডিলিট মেরে দেবো। শিমুল তাজবিহা আসতে তৃপ্তি তাদের বলে, পাশাপাশি দাঁড়াও, ইলমাকে যাতে বাইরে না দেখা যায়। 3 জন পাশাপাশি দাঁড়াতে ইলমা নিজের খোপা ছেড়ে দেয়। দীঘল কুন্তল কোমর ছাড়িয়ে সেই কেশ। ইলমার ছবি তোলা শেষ হতে চুল খোপা করে নেয়। তারপর তৃপ্তি ছবি তুলে। অবন্তীকে হলুদ দিয়ে স্টেজে ছবি তুলে দুজন। 12:30টার মাঝে আবার বাসায় চলে আসে ইলমা এবং তৃপ্তি। তৃপ্তি শাড়ি পরে হাঁসফাঁস করছে, সেজন্য এসেই ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে চলে যায়। ইলমা আদনানের ফোন হাতে রুমে আসে। ছবি সহ হোয়াটসঅ্যাপে দিয়ে আদনানের গ্যালারি থেকে ডিলিট করে দেয়। পুনরায় রুম থেকে বেরোয় সে। বেশি দেরি করলে আবার না আদনান রেগে যায়, ফোন দিয়ে এসে চেঞ্জ করতে পারবে সেই ভেবে আদনানের রুমের দরজায় নক করে ইলমা। 2-3 বার নক দিতে আদনান এসে দরজা খুলে। শাড়ি পরা মৃদু এলোমেলো ইলমাকে নজরে আসে আদনানের। শ্যামকন্যার চোখের দিকে দৃষ্টিপাত করতেই যেন গভীর সমুদ্র দেখতে পায়। অন্যরকম সুন্দর সেই চোখ জোড়া। আদনান সেই গভীর চোখে নিজের চোখের মিলনে বেশিক্ষণ ডুবতে পারেনি। নিজের সর্বনাশের ভয়ে দৃষ্টি সংযত করে নেয়। সামনে তাকিয়ে বলে, রুলস ঠিকঠাক মেনেছিস তো? ইলমার জবাবে আদনান ভ্রু কুচকে বলে, দেখিস মিথ্যা বলবি না, সব খবর আমার কাছে আছে।
বললাম তো রুলস মেনেছি। খানিকটা বিরক্তি নিয়ে কথাটা বলে ইলমা। আদনান চোয়াল শক্ত করে বলে, এই বালের মেজাজ দেখাবি না। তোমার কথাবার্তা এমন কেন? সেটা জেনে তোর কাজ নেই। কথাটা বলে ইলমার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয় আদনান। ইলমার রাগ হয় প্রচুর, সেজন্য দরজায় লাথি বসাতে যায়। তখন আবার আদনান পুনরায় দরজা খুলেছিল, যার দরুন ফ্লোরে স্লিপ কেটে পড়তে যায় ইলমা। আদনান হতভম্ব হয়ে ইলমার এক হাত ধরতে পড়া থেকে রক্ষা পায় ইলমা। রাগে দুঃখে তার কান্না আসছে। আদনান ইলমার চোখ মুখ দেখে মুখ টিপে হাসে। ইলমা নিজেকে সামলে তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে, আল্লাহ বিচার করবে। দরজায় শান্তি মতো লাথিটাও বসাতে দেয় না। ইলমার কথায় আদনান জবাব দেয়, মাথা মোটা এরকম শক্ত কাঠের দরজা লাথি মারলে পা ভেঙে যাবে। ভাঙলে ভাঙতো, তাতে কার বাপের কি? কথাটা বলে আদনানের থেকে হাত ঝাড়ি মেরে সরিয়ে নেয়। ঝামটা মেরে চলে আসে নিজের রুমে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। যে হাসির শব্দ ইলমার কানে আসতে চরম বিরক্ত হয় ইলমা রুমে যাওয়ার পেছন দিয়ে আদনান নিজের রুমে প্রবেশ করে দরজা লক করে দেয়। ফোন হাতে নিয়ে গ্যালারিতে যেতে একটা ছবি পায় না। তৃপ্তি এবং ইলমার মুহূর্তে টনক নড়ে তার। সব ডিলিট করে দিয়েছে ইলমা, কিন্তু মেয়েটা বড্ড বোকা। তার হোয়াটসঅ্যাপে গেলেই তো সব ছবি পেয়ে যাবে। সেজন্য আদনান ইলমার আইডিতে যায়। ছবি সব কিছু গেছে, আবার কিছু যাচ্ছে। আদনান একে একে ইলমার সবগুলো ছবি সেভ করে নেয়। ব্যালকনিতে বসে বসে ইলমার ছবিগুলো দেখে সে। ঘড়ির কাঁটা সকাল 7টার ঘর ছুঁয়েছে। আদনানের অ্যালার্ম সেই 6:30 থেকে বেজেই যাচ্ছে। আদনান সেটা বন্ধ করে আবারও নির্দিষ্ট সময় চলতে থাকে অ্যালার্ম। প্রচুর বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে যায় আদনান। আজকে ভার্সিটিতে যাবে সে। রুমে এসে নিজেকে তৈরি করে নাস্তা খাওয়ার জন্যে লিভিং রুমে আসে। তারেক মাহমুদ এবং ইনান শেখ মাত্র এসেছে নাস্তা খাওয়ার জন্যে। তারা তিনজন একসাথে বসে নাস্তা সেরে নেয়। খেতে বসে তেমন কথা হয়নি তাদের মাঝে। আদনানের খাওয়া শেষ হতেই বাইকের চাবি নিয়ে আসে। ইলমা তৃপ্তি সবে নাস্তা খেতে এসেছে। আদনান দুজনকে আর চোখে পরখ করে। বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে তারেক মাহমুদ আদনানকে শুনিয়ে বলেন, আম্মা, তোমার নাতিকে বলে দিও আর 14 দিন। আদনানের কানে আসে সে কথা। বাকিরা তার যাওয়া দেখছে। আদনান সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। তারেক মাহমুদ আদনানের যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, আর কিছু বলার দরকার নাই। শোন, বিকেলে আমি আর তৃপ্তি ফাতিহার বাসায় যাব। মায়ের কথায় ইনান শেখ জিজ্ঞাসা করেন, হুট করেই কেন? অনেকদিন ধরেই বলছে ফারিসের জন্য মেয়ে দেখতে যাব। এ তো বেশ ভালো খবর। ইনান শেখের কথায় তারেক মাহমুদ তৃপ্তিকে বলেন, ভালো মেয়ে দেখবে ফারিসের জন্য। ছেলেটা যথেষ্ট ভদ্র। ইলমা সবার কথা শ্রবণ করে। নাস্তা শেষ করে সবার উদ্দেশ্যে বলে, বিয়েতে যাবে না তোমরা? তারেক মাহমুদ জবাব দেন, ইনান তো কোর্টে যাবে, বাকিরা যারা আছে তারা যাবে আর কি। ফাইজা ইজাজকে বকছিল তখন, পড়ালেখা ঠিকঠাক করে না, এই সেই হাবিজাবি কত ব্যাপার নেই। ইজাজ নাস্তা খেয়ে রুমে চলে যায়। তৃপ্তি তার আম্মুকে রান্নার কাজে হেল্প করতে যায়। ইলমা উঠে নিজের রুমে আসে। তার রুম অনেকটাই অগোছালো হয়ে আছে। ইলমার তেমন সময় হয় না রুম গুছানোর। আজকে যেহেতু কলেজে যাবে না, রুমটা গোছানো যাক। টেবিলে একাডেমিক বইয়ের সাথে কিছু গল্প উপন্যাসের বইও ছিল, যেগুলো পড়ার জন্য বুক সেলফ থেকে নামিয়েছিল ইলমা। যেহেতু সামনে টেক্সট এক্সাম, উপন্যাসের বই পড়ার মানেই হয় না। বইগুলো সুন্দর করে সেলফে তুলে রাখে সে। রুম ক্লিন করে, লিভিং রুমটাও গুছিয়ে নেয়। রান্নাবান্না শেষ হতে কিছু কাজে হেল্প করে ইলমা। ফাইজার সাথে তার কথা হয় না, বলা যায় ফাইজা তাকে ইগনোর করে। সেজন্য ইলমাও আগ বাড়িয়ে কথা বলতে চায় না। ভার্সিটিতে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছে আদনান। এক হাতে আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, যেটা কিছুক্ষণ পরপর মুখে তুলছে আর ধোঁয়া টানছে। অপোজিটে আবরণ মেয়েদের র্যাক দিচ্ছে। আদনানের চোখের আড়াল হয়নি সেসব ব্যাপার। রিয়ানের সাথে তেমন একটা যোগাযোগ হয় না আদনানের, বলা যায় নিজে থেকে কথা বলা কমিয়ে দিয়েছে। দেখা হলে ব্রেকআপ করে নিবে। আদনানের হাব ভাব ভালো ঠেকছে না নির্মাণের কাছে, সেজন্য বেশিক্ষণ নিজের কৌতূহল ধরে রাখতে পারেনি। নির্মাণ আদনানের দিকে শান্ত প্রশ্ন ছুড়ে মারে, তোর হয়েছেটা কি? আদনান সিগারেটে একটা টান দিয়ে বলে, সময় খারাপ যাচ্ছে। বাকিরা কিছুটা অবাক হয়। সে জবাব দেয়, তোর অল্প স্বল্প পরিবর্তনের জন্য। আদনান শূন্যে তাকায়, সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সময় খারাপ যাচ্ছে, আমি খারাপ। ভালোর সংস্পর্শে এসে দেখি আমার সব নড়বড়ে হয়ে যাচ্ছে। পরিস্থিতি যেন আমায় বাস্তবতার কঠোরতায় আসামি হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাকে আধারে মানায়, আলোতে নয়। কিন্তু কি বলতো, জীবনের কিছু কিছু সময় প্রতীক্ষা, মোহমায়ায় তাড়নায় আলোতে হাসতেই হয়। এই আলো আমার শ্বাসরুদ্ধ করে হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে। আমার নতুন সৃষ্টি কিংবা শেষ ধ্বংস এই আলোতে দেখতে পাচ্ছি। আদনানের কথায় নির্মাণ জবাব দেয়,
এই আলোটা কি কাউকে ভালোবাসার মতো সর্বনাশী বেপরস্যপার? নির্মাণের কথার প্রতি উত্তরে কোনো প্রতিক্রিয়া দেখায় না আদনান। বাকিরাও আর প্রশ্ন করার সাহস পায়নি। তবে ঘটনা ঘটে অন্য। আদনান যখন আবরণের সামনে দিয়ে যাচ্ছিল তখন আবরণের দলের একটা ছেলে টিটকারি মেরে বলছে, জয় ভাই, আপনার শালা যাচ্ছে। কথাটা বলে ছেলেটা হাসে, সাথে ছেলে পেলেগুলো হাসে। আদনানের কর্ণকুহর হয় সেই বাক্য, কিন্তু ঝামেলা যেতে চায় না, সেজন্য কিছু বলেনি। তার বোনকে সে সামলে রাখতে পারবে, মুখে বললে বিয়ে হয়ে যায় না, আর না শালা হয়ে যায়। কিন্তু জয় সেই কথাটা কাউন্ট করে জবাব দেয়। ব্যাস, আদনানের টেম্পার গরম হয়ে যায়। শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসে আবরণের দিকে। আবরণ আদনানকে খেপিয়ে যেন তৃপ্তি পেল। আদনান এসে আবরণের কলার চেপে ধরে, নিজের শক্ত মাথা দিয়ে আবরণের কপালে জোরে বাড়ি দেয়। হাত মুষ্টিবদ্ধ করে আবরণের নরম গালে আঘাত করে, পা তুলে আবরণের পেটে আঘাত করে, যার ফলস্বরূপ আবরণের মুখ দিয়ে রক্ত বেয়ে পড়ে নিচে লুটিয়ে পড়ে। এগিয়ে আসে আবরণের দলের ছেলেপেলেগুলো। আদনান তাদের সাথে মারামারিতে ব্যস্ত, তবে নিজেও 2-4 ঘা খেয়েছে, যার ফলে কপাল ঠোঁট ফেটে রক্তে টইটুম্বর। নির্মাণ সেজান মুহিত এসে আদনানকে ছাড়ায়। জয় উঠে আদনানের পিঠে কয়েকটা লাথি বসায়। তাতেই আদনান পুনরায় ক্ষিপ্ত হয়ে আবরণের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিয়ে বলে, শহরের বাচ্চা, এই মেশিন নিয়ে এত তেজ না তোর? এরপর আমার বোনকে নিয়ে আজে বাজে কথা মুখে আনলে একেবারে আজীবনের ফিউচারে বাপ হওয়া ছুটিয়ে দেবো একদম। আবরণ ব্যথায় দম যায় যায় অবস্থা, তবুও ঠোঁটের কোণে তার হাসি। আদনান বেশ বিরক্ত হয়। আবরণ সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, তোর বোনকে তো আমি দেখে নেব, যেখানেই পাবো। ফিউচারের কথা চিন্তা করিস। আদনান তেড়ে আসতে গেলে নির্মাণ তাকে ঠেকায়। আদনান চোখ মুখ শক্ত করে বাজে গালি দেয় আবরণকে। আদনানকে টেনে টুনে এক সাইডে নিয়ে আসা হয়। মুখের অবস্থা রক্তমাখা, রাগে শরীর অসম্ভব কাঁপছে তার। কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ। অন্যদিকে আবরণকে হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়। নির্মাণ আদনানকে পানির বোতল এগিয়ে দিতে দিতে বলে, তোদের ঝামেলার শেষ হবে না, হসপিটালে চল। শহরের বাচ্চা আমার বোনকে নিয়ে বাজে কথা বলবে কেন? ওর ঝামেলা আমার সাথে, আমার পরিবারকে টানে কেন? জানি না, আবরণকে বিশ্বাস নেই, তৃপ্তিকে সাবধানে রাখিস। নির্মাণের কথায় আদনান পানি পান করে উঠে দাঁড়ায়। শরীরের সর্বাঙ্গ ব্যথায় বিষিয়ে উঠছে। আদনানের অবস্থা বুঝে নির্মাণ এবং সেজান তাকে ধরে গাড়িতে নিয়ে বসায়, পাশের হসপিটালে নিয়ে যায়। আদনান চুপচাপ হসপিটালে আসে। কাটা জায়গা ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে নেয়। ব্যথার ওষুধ সহ আরও কিছু ঔষধ লিখে দেওয়া হয়। হসপিটাল থেকে বেরিয়ে 3 বন্ধু একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুর বলতে 2:30 বেজে গেছে প্রায়। 3 জন মিলে লাঞ্চ সেরে বাইরে আসে। আদনান এই অবস্থা নিয়ে বাসায় যাবে না, সেই জন্য ঠিক করে 2 দিন নির্মাণের বাসায় কাটিয়ে দিবে। অবন্তীর বিয়েতে এসেছে শেখ পরিবারের সদস্য। তৃপ্তি ইলমা দুজনে সারারা পরে হিজাব বেঁধে মাথা ঢেকেছে। ঈশিতা এবং ফাইজার সাথেই ছিল দুজন। গিফট দিয়ে বরকে দেখে পিকচার তুলে তারা। অবন্তীকে বউ সাজে, মাশাআল্লাহ সুন্দর লাগছে। খাবার খেয়ে দেরি করেনি তারা, নিজেদের ফ্ল্যাটে চলে আসে। বিকেলে ফরিদা পারভিনের সাথে তৃপ্তি তার ফুপির বাসায় যাবে। ফরিদা পারভিনের কথা মতো 2-3 দিন সেখানেই থাকবে তারা। সেজন্য তৃপ্তি ব্যাগ দুটো তৃপ্তিসহ দরকারি জিনিসপত্র নিয়ে নেয়। কিছুক্ষণ রেস্ট করে দাদি নাতনি বেরোয় ফারিসদের বাসার উদ্দেশ্যে। তারেক মাহমুদের পার্সোনাল কারে করে যাবে, ড্রাইভার তাদেরকে বাসার সামনে নামিয়ে দিবে। তৃপ্তি চলে যাবে। ইলমা 2-3 দিন একা কাটাবে। একা বলতে আর কি, কলেজেই তার সময় কেটে যাবে। তবে দাদিকে আর তৃপ্তিকে সে 3টা দিন মিস করবে। সন্ধ্যায় ঈশিতা নাস্তা বানাচ্ছে, ইলমাও হেল্প করছে। ফাইজা আশেপাশেও ঘেঁষেনি। কিচেনে তারা দুজন। আদনান তখনও ফিরেনি, কল দিয়েছে, ফোন বন্ধ বলছে। ঈশিতা চিন্তিত ছেলেকে নিয়ে ইলমাকে বলে, আদনানের হলোটা কি? সেই সকালে বেরিয়েছে, বাসায় আসার নাম নেই। মনে হয় এক্ষুনি এই বাসা ছেড়ে দিচ্ছে। আরে না, কোনো সমস্যা পড়েছে মনে হয়। যে নিজে সমস্যা সৃষ্টি করে তার আবার কিসের সমস্যা? ইলমার কথায় ঈশিতা নীরব চাহনি দেয়। ইলমা চায়ের ফ্লাক্সে চা ছেঁকে দিচ্ছে। ঈশিতা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছন্নছাড়া ছেলেটার হবে কি, কিভাবে ঠিক হবে, ভবিষ্যৎ কি? এখনো নেশা ছাড়তে পারেনি, ভালো হওয়ার নামগন্ধ তো বহুদূরে। ইলমা চায়ের ফ্লাক্স নিয়ে লিভিং রুমে আসে। ইজাজ তখন রুম থেকে বের হয়। ইলমাকে দেখে বলে, গুড ইভিনিং বনু। শুভ সন্ধ্যা। কথাটা বলে ইজাজকে 1 কাপ চা ঢেলে দেয় ইলমা। ইনান শেখ এসে চেয়ার টেনে বসেন। তারেক মাহমুদ চা পান করছেন। ঈশিতা এসে বলেন, আদনান এখনো ফিরেনি, ফোন বন্ধ। দেখো নেশা করে কোথায় টাল হয়ে পড়ে আছে। কণ্ঠস্বরে বিরক্ত সুস্পষ্ট। ইনান শেখ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আদনানকে এমনিতেও তার পছন্দ না। ভদ্রতার রেশ মাত্র নেই ছেলেটার মাঝে। এমনিতে নিজের ক্লায়েন্ট আর বউ দুটোই কন্ট্রোল করতে হিমশিম খান, সেখানে আদনানের ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে পাগল হতে চান না তিনি। তাদের কথার মাঝে তারেক মাহমুদের ফোন বেজে ওঠে।
ফাতিহা ভিডিও কল দিয়েছে। তারেক মাহমুদ রিসিভ করতেই ফরিদা পারভিনের মুখ ভেসে ওঠে। তারেক মাহমুদ মাকে সালাম দিয়ে তৃপ্তির কথা জিজ্ঞাসা করেন। তাদের কিছুক্ষণ খোশ গল্প হয়। ঈশিতা সেখান থেকে উঠে এসে আদনানের বন্ধু নির্মাণকে কল দেয়। কল বাজলেও কেউ কল তুলে না। ঈশিতা বিরক্ত হয় নির্মাণের কাজে। সেজানের ফোনে ট্রাই করলে সেটা বন্ধ বলে। পুনরায় নির্মাণের ফোনে কল দিলে রিসিভ হয়। ঈশিতাকে সালাম দিলে সালামের জবাব নিয়ে জিজ্ঞাসা করেন, আদনান কোথায়? আন্টি, আদনান আমাদের বাসায়। আম্মু অনেকদিন ধরে বলছিল এসে ঘুরে যেতে, হুট করেই এসেছে। চলে যাবে 2-1 দিনের মাঝেই। সত্যি তো? আপনি কথা বলবেন ওর সাথে? দাও। নির্মাণ ফোনটা আদনানকে দেয়। আদনান সাধারণ ভঙ্গিতে হ্যালো বলে। ঈশিতা জবাব দেয়, ফোন বন্ধ কেন? বাসায় চলে এসো। এত তারা কিসের? আরও তো একটা দিন, এরপর এমনিতেও বাসা ছেড়ে চলে আসব। যখন কাটটা তখন। আমাকে ছেড়ে থাকার অভ্যাস করে নাও। করব, সমস্যা নেই। খাবার খেয়েছো? তুমি? বাসায় চলে এসো। যাব সময় হলে। ঈশিতা আর কিছু বলেনি। আদনান কল কেটে দেয়। ফোনটা নির্মাণের দিকে এগিয়ে দিয়ে বলে, সব নাটক বাস, বাসায় থাকলে শান্তি দেয় না। চলে এসেছি তাতে কল দিয়ে ডাকে। মায়ের মন তো। ঋতু শেষের ঝড়ো তাণ্ডব মূলত প্রকৃতির বৈরিতা এবং ঋতু পরিবর্তনের সময় অস্থিরতার লক্ষণ হিসেবে ধরা যায়। এটি বাংলার সাংস্কৃতিক চেতনাতেও গভীরভাবে প্রথিত। আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন সকাল থেকে। এরই ভেতরে খবর এসেছে ফাইজার মা মারা গেছেন। হুট করেই মারা গেছেন। অবশ্য মৃত্যুর গ্যারান্টি নেই। কখন কার ডাক পড়ে। মানব জন্মে অত্যাবশ্যক এবং চরম সত্য হলো মৃত্যু। সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা মিছে নয়। আপনি, আমি, আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। মায়ের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফাইজা কেঁদে কেটে অস্থির। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম। তার মাও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যেহেতু আত্মীয়, সেজন্য শেখ পরিবারের নিয়ম অনুযায়ী প্রথম দিন সবাই মৃত বাড়িতে যায়। সেই অনুযায়ী সকাল থেকেই ব্যাগ গোছাচ্ছে ফাইজা। ঈশিতা, তারেক মাহমুদও যাবেন। ফরিদা পারভিন এতদূর জার্নিতে অসুবিধা হবে সেজন্য তিনি যাবেন না। এমনিতেও তৃপ্তি, ইলমার সামনে পরীক্ষা। এখন চট্টগ্রাম গেলে কমপক্ষে 4-5 দিন সময় নষ্ট হবে। তৃপ্তি যেতে পারলেও ইলমাকে নিতে রাজি না ফাইজা। এই নিয়েও ইনান শেখের সাথে ঝগড়া হয়েছে দুদণ্ড। ফরিদা পারভিন তৃপ্তি ফাতিহার বাসায় এখন চাইলেও আসবে না। আগামীকালকে পাত্রী দেখতে যাবে। এদিকে ইলমাকে একা ছেড়ে যেতে রাজি না ইনান শেখ। আদনানের কোনো খোঁজ খবর নেই, সেজন্য সেসব নিয়ে ভাবছে না কেউই। ফাইজা ইজাজের ব্যাগ গুছিয়ে নিজে বোরখা গায়ে জড়ায়। ইনান শেখ চিন্তিত ভঙ্গিতে লিভিং রুমে আসেন। ফোন হাতে ফরিদা পারভিনকে কল দেয়। রিসিভ হতে বলে, আম্মা বিকেলে চলে এসো, ইলমা একা থাকতে পারবে না। আচ্ছা। ইনান শেখ দীর্ঘশ্বাস ছেড়ে ইলমাকে ডাকে। বাবার ডাক পেয়ে ইলমা আসে। ফাইজা তখন লিভিং রুমে এসেছে। ইলমাকে দেখে বিরক্ত হয় ফাইজা। তবে মুখে প্রকাশ করে না। তারেক মাহমুদ এবং ঈশিতা এসেছে তৈরি হয়ে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সাবধানে থেকো, বিকেলে তোমার দাদি চলে আসবে। থাকতে পারবো, সমস্যা নেই। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। ইলমাকে কিছু টাকা দিয়ে ইনান শেখ সহ বাকিরা বেরিয়ে যায়। তাদের বিদায় দিয়ে ইলমা দরজা লক করে নেয়। কিচেনে গিয়ে ভেজানো মাংস রান্না বসায়। ভাত কুকারে বসিয়েছিল ঈশিতা। তরকারি রান্নার আগে ছুটতে হচ্ছে। যেহেতু রাতে ফরিদা পারভিন এবং তৃপ্তি আসবে, সেইভাবে রান্না করে ইলমা। কিছুটা সুস্থ অনুভব করে আদনান, সেজন্য ঠিক করে আজকে বাসায় চলে যাবে। এমনিতেও গতকাল থেকে এখন অবধি নিজের ফোন বন্ধই রেখেছে। ভেবেছিল 2-3 দিন থাকবে নির্মাণদের বাসায়। সেটা সম্ভব না। এখানে তার মন টিকছে না তেমন। বাসায় গিয়ে একটা ঘুম দিবে। লাঞ্চ করে রেডি হয় আদনান। 2:30টার দিকে সবাইকে বিদায় জানিয়ে বাইরে আসে আদনান। আকাশের অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণের মধ্যে যেন সব তছনছ করে দিবে ঝড়ের তাণ্ডবে। আদনান ক্ষিপ্ত কালো অম্বরে দৃষ্টি মেলে। সে বাসায় গিয়ে পৌঁছাতে পারবে কিনা শিওর না। রিকশা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। কিন্তু অর্ধেক পথ আসতেই তুমুল বেগে বাতাসের সাথে ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়। আদনান আকাশের দিকে তাকায়। বৃষ্টি কয়দিনের জন্য কে জানে। চারিপাশ অন্ধকার প্রায়। এখন কি বিকেল নাকি রাত বোঝা মুশকিল। সমস্যা হয় অন্যত্রে। আদনান বাসার কাছাকাছি আসতে তার রিকশা আটকে ধরে দুটো মাইক্রো। আদনান কিভাবে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোয়। আর একটু সামনেই তাদের বাসা। প্রায় 8-9 জনের মতো ছেলে পেলে আদনানকে ঘিরে ধরে। তাদের এক একজনের চাহনি একটু অন্যরকম। আদনান বুঝে এরা আবরণের লোক, সেজন্য না ঘাবড়িয়ে জিজ্ঞাসা করে, কি চাই? তখন একজন বলে, বৃষ্টিময় রাত, অন্ধকারে ঘেরা চারপাশ, খ্যাকশিয়ালরা ধরেছে একটা পোষা বিড়াল। তোর বাপ বিড়াল, তুই বিড়ালের বাচ্চা মোড়ক। আদনান হলো সিংহ।
আদনানের এরকম কথায় ছেলেটি তার মাথা দিয়ে আদনানের কপালে বাড়ি মারে। বৃষ্টির পানিতে ভেজা শরীর, চুলের পানি নাকের কপাট বেয়ে সরু হয়ে গড়াচ্ছে। আদনান সবার দিকে আর চোখে তাকায়। পকেটে হাত দিয়ে একটা ছুরি আলগোছে বের করে। একটা ছেলের গলা কণ্ঠনালী চেপে ধরে ঘাড় বরাবর ছুরি বসিয়ে দেয়। খুব দ্রুত হয়, বাকিরা হতভম্ব হয়ে যায়। বাকি 7টা ছেলে আদনানকে ঘিরে ধরে, কেউ লাথি কেউ ঘুষি দেয়। আদনান ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করে, তবে সে প্রচুর মার খেয়েছে, নাকমুখ রক্তে সিক্ত। তখন একটা ছেলে আকস্মিক একটা ছুরি আদনানের হাতে গভীরভাবে বসিয়ে দেয়, সাথে সাথে গলগলিয়ে রক্ত বের হতে থাকে হাত থেকে। হাতের যন্ত্রণায় দিক বেদিক শূন্য হয়ে পড়ে আদনান। সর্বশক্তি প্রয়োগ করে ছুরিটা টেনে বের করে। বৃষ্টির পানিতে ধুয়ে যায় সেই ছুরির টকটকে লাল রক্ত। ছেলেগুলো নিজেদের নিয়ে পালিয়ে যেতে ব্যস্ত। আদনান হাত চেপে ধরে এগোয় সামনে। গতকাল মার খেয়ে অবস্থা খারাপ হয়েছিল, ঔষধ খেয়ে যাই ব্যথা কমিয়েছে, এখন তো 3 ডবল। পুরো শরীরে যেন কেউ বিষ ঢেলে দিয়েছে। বৃষ্টির পানিতে ভিজে এবার না জ্বর চলে আসে। বিভিন্ন ভাবনা মাথায় আসছে আদনানের। কোনো রকম বাসায় এসে কলিং বেল চাপে আদনান। কয়েকবার কলিং বেল চাপতে ইলমা এগিয়ে আসে। দরজা হোল দিয়ে বাইরে দেখে। ভেবেছিল দাদি আর তৃপ্তি এসেছে, কিন্তু সম্পূর্ণ উল্টো ব্যাপার। আদনান এসেছে। ইলমা দরজা খুলতে আদনান দাঁতে দাঁত চেপে বলে, হাতে কি গজব পড়েছে? দরজা খুলতে এত সময় লাগে? মুখ সামলে কথা বলো। এ চুপ, চোখ মুখ তুই সামলে রাখ। বজ্জা, মাথা গরম করবি না। কথাটা বলে ভেজা শরীর নিয়ে আদনান সোফায় বসে। ইলমা দরজা লাগিয়ে নজর দিতে দেখে ফ্লোরে লাল রঙের কিছু। হতভম্ব হয়ে আদনানের দিকে তাকায় ইলমা। ডান হাত রক্তে টইটুম্বর, গোলাপি ঠোঁট এবং ফর্সা গা কালো হয়ে আছে। আদনানের অবস্থা দেখে ইলমা ভয় পায়। কাপা কাপা স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? আদনান হাত চেপে রেখে জবাব দেয়, একটা ওড়না আনতো, রক্ত ঝরেছে। ইলমা মাথা নাড়ায়। কোথা থেকে ওড়না আনবে? এদিক সেদিক ঘুরে পুরনো ওড়না পায় না। সেজন্য নিজের রুমে গিয়ে কাবাট খুলে কালো রঙের একটা ওড়না নিয়ে আসে। হাত অসম্ভব কাঁপছে তার। এমনিতে চারিপাশে যা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বাজ পড়ছে। ভাগ্যিস বাসায় আইপিএস আছে, না হলে তো কাজ সারত। আদনানের হাতে বোধ নেই যে শার্টের বোতাম খুলবে। ইলমা ওড়না এগিয়ে দিলে আদনান চোখ তুলে তাকায়। খুবই শীতল কণ্ঠে বলে, হেল্প কর। কি? আমার শার্টের বোতামগুলো খুলে দে। কি? চোখ বের করে বলে ইলমা। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাতে শক্তি নেই বোতাম খোলার, থাকলে তোকে বলতাম না। ইলমার মায়া হয়। এমনিতে আদনানের অবস্থা দেখে তার খারাপ লাগছে। বাসায় কেউ নেই যে হেল্প করবে, এখন তার ভরসায় আছে বেচারা। ইলমা মৌনতা কাটিয়ে বলে, তুমি চোখ বন্ধ করে রাখবে। চোখ খোলা থাকলে সমস্যা কি? আরে লজ্জা লাগে। ডং স্যার, হেল্প করবি নাকি বল। ইলমা কাচুমাচু হয়ে দাঁড়ায়। আদনান ভেজা শরীর নিয়ে উঠে দাঁড়ায়। ইলমা এগিয়ে গিয়ে শার্টের বোতামগুলো খুলে দেয়। শার্টের অবস্থা খারাপ, সেই সাথে হাতটা যে রক্ত মেখে লাল হয়ে আছে। ইলমা চোখ মুখ খিচে রেখে আদনানের আঘাতের জায়গায় ওড়না শক্ত করে বেঁধে দেয়। আদনান চোখ বন্ধ করে ব্যথা গিলে নেয়। ইলমা আওড়ায়, এত ব্যথা কিভাবে সহ্য করছো? এসব কি করে হয়েছে? পরে বলবো। বাকিরা কোথায়? ওই ইজাজের নানু মারা গেছে, সবে চট্টগ্রাম গেছে। তোকে নেয়নি? হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে আদনান। ইলমা জবাব দেয় না। আদনান আর কিছু বলেনি, উঠে রুমে চলে যায়। ওয়াশরুমে ঢুকে হাত না ভিজিয়ে শাওয়ার নেয়। কোনো রকম চেঞ্জ করে বাইরে আসে। রক্ত ঝরছে না বোধহয়। আদনান ভেজা চুল নিয়ে খাটের উপর বসে, বা হাতে তোয়ালে নিয়ে মাথায় রাখে। ধীরে ধীরে চুলগুলো মুছতে থাকে। তখন তার দরজায় কড়া নাড়ে ইলমা। আদনান খুব আস্তে বলে, আয়। ইলমা হাতে একটা মগ নিয়ে এগিয়ে আসে। আদনানের দিকে তাকায়, জবাব দেয়, ঠোঁটে মলম লাগাওনি? বেশি কেটেছে মনে হয়। হার্ড ড্রেসিং করে দিস। চাটা পান করো, ভালো লাগবে। টেবিলে রাখ। ইলমা চায়ের মগ টেবিলের উপর রাখে। আদনান আদেশ করে, ওয়ার্ড্রোবের প্রথম থেকে ফার্স্ট এড বক্স আছে, নিয়ে আয়। আদনানের কথা মতো ইলমা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। ওনার বাঁধন খুলে দেয়। খুব সাবধানে যত্নের সাথে কাটা জায়গায় ড্রেসিং করিয়ে মলম লাগিয়ে দেয়। আদনান পুরোটা সময় ইলমার কাজ দেখছিল। ইলমাকে দিয়ে বা হাতে মলম ডলিয়ে নেয় আদনান। কিছুক্ষণের ভেতরে হাতের জ্বলুনি শুরু হয়। একটু পর ব্যথা ছেড়ে দিবে। শরীরে অসম্ভব ব্যথা হয়ে আছে। ইলমা চায়ের মগ এগিয়ে দিয়ে বলে, ভাত আনবো? না, যতটুকুই করেছিস অনেক কিছু। ইলমা জবাব দেয় না। আদনান চাটা শেষ করে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে। মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তখন ইলমা বলে, ঔষধ খাওনি? রাতে খাবো। এখন খেয়ে ঘুমাও। দাদি, তৃপ্তি আসবে না? ইলমা ঘড়িতে সময় দেখে। সন্ধ্যা 7টা বেজে গেছে। এখনো বৃষ্টি থামার নামগন্ধ নেই। হয়তো আসবে না। ইলমা জবাব দেয়, আজকে আসবে বলে মনে হয় না। কবে, কখন আসবে আমাকে বলিস। হয়তো আগামীকাল আসবে। তাহলে আমি আগামীকাল চলে যাব। ও মা, কেন? বাসায় কেউ নেই, আমি হুটহাট না জেনে ফিরেছি। লোকে জানলে তোকে নিয়ে বাজে ধারণা পোষণ করবে। ওরা আসলে আমাকে মেসেজ দিয়ে বলিস রাতে ফিরবো। বাসা তো তোমাদেরও। আদনান জবাব দেয় না। ইলমা পুনরায় বলে, নাস্তা দিয়ে যাই, খেয়ে নিও ওষুধ।
এভাবে ভাবতে হবে না। আরে তোমার হাতের অবস্থা দেখো, মনে হচ্ছে জ্বরও আসবে। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? কাটা হাত, আর সামান্য একটু জ্বরই তো হবে, তাই না? এরকম কিছু না। কণ্ঠস্বর খাদে নামিয়ে জবাব দেয় ইলমা। আদনান কিছু বলে না। ইলমা নিজের ওড়না হাতে রুমে আসে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। এক হাত কপালে দিয়ে দেখে অসম্ভব গরম হয়ে আছে। অসময়ে জ্বর আসলে প্রেমিক নারী সেবা করবে তো, নাকি লজ্জায় দূরে দূরে থাকবে? ইলমার তখনকার বলা কথা ভেবেই আদনান হাসে। চোখ বন্ধ করে রাখবে। আমার লজ্জা লাগে। রুমে আসতে ইলমা দেখে তৃপ্তির অনেকগুলো মিসড কল, সেজন্য ইলমা নিজে কল ব্যাক করে। রিসিভ হতে তৃপ্তি জানায়, বৃষ্টির জন্য আসা হয়নি, 9টার দিকে বৃষ্টি থামলে চলে আসবো আমি আর দাদি। সমস্যা নেই, এত কষ্ট করে আসতে হবে না, আমি থাকতে পারবো। আরে না, কি বলিস? একটা কয়েক ঘন্টারই তো ব্যাপার। চাচু জানলে খবর আছে। আমি বাবাকে কল দিচ্ছি। না, চলে আসবো। আসতে হবে না, আমি এখন খাবার খেয়ে ঘুম দেব। দাদি কি বলে জানাচ্ছি তোকে। ইলমা কল কাটে। এখন তৃপ্তি এবং দাদি আসলে ঝামেলা আরেকটা বাঁধবে। আদনানকে দেখলে যদি সন্দেহ করে। এই মুহূর্তে বাসা ছেড়ে আদনানের যাওয়ার মতো কোনো জায়গা নেই। এমনিতে সে অসুস্থ। ইলমা বুঝতে পারছে না কি করবে। এখন আদনানকে এটা বললে বেচারাও চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বৃষ্টি 10টার পর থামলেই হবে, আর আসা হবে না তাদের। এছাড়া কোনো উপায় নেই। এই আদনানেরও আসার সময় নাই। আজকেই কেন আসতে হলো? বৃষ্টিও বুঝি সময় বুঝেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।